এ যেন ঠিক ভূতের মুখে রাম নাম। প্রতিবেশী পাকিস্তানের হলোটা কি বলুন তো? গোটা দেশটা জুড়েই যেন উলট পুরাণ চলছে। জানেন কি, জঙ্গি সংগঠনগুলোকে খাইয়ে দাইয়ে লালন পালন করলো যে পাকিস্তান, সেই জঙ্গি সংগঠনগুলোই এখন ওই পাকিস্তানকে ধ্বংস করার হুঁশিয়ারি দিচ্ছে। কি এমন হলো যে জঙ্গিদের মদতদাতাকেই ধ্বংস করতে চাইছে এখন জঙ্গিরা? সে কারণেই কি ইসলামপন্থী সন্ত্রাসী সংগঠনগুলো এবার মহিলাদের জঙ্গি আদর্শে উদ্বুদ্ধ করছে? আমরা সবাই জানি যে মুসলিমদের জন্যই পৃথক দেশের দাবিতেই জিন্নাহ ভারতের বিভাজন চেয়েছিলেন, পাকিস্তান তৈরি করেছিলেন। কিন্তু সেই পাকিস্তানের মন্ত্রী এখন কেন বলছেন তাদের পূর্বপুরুষরা আসলে হিন্দু ছিলেন? কেন পাকিস্তানে ভুল ইতিহাস পড়ানোর দাবি করছেন খোদ পাকিস্তানের মন্ত্রী? ট্রাম্পের কোন চালে ফেঁসে গেল তাবেদার পাকিস্তান? আর ওই ইসলামাবাদকে শিক্ষা দিতে কি পদক্ষেপ নিচ্ছে এবার ভারত? পাকিস্তান সীমান্তের বাড়িঘর গুড়িয়ে দেওয়ায় কি ফের সংঘাতের আশঙ্কা তীব্র হচ্ছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনি যদি খাবার দাবার দিয়ে হিংস্র প্রাণীদের যুগের পর যুগ ধরে লালন পালন করেন, তাহলে কি হবে? একদিন না একদিন তারা আপনাকে খতম করে দেবে, কারণ তারা হিংস্র প্রাণী আর তাদের হিংস্রতাই একমাত্র ভাষা। ঠিক যেমন ওই লস্করে তৈবা এই মুহূর্তে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু কি এমন হলো যে এই পরিস্থিতির সম্মুখীন ওই জঙ্গিদের মদতদাতা পাকিস্তান? আপনাদের এখানে জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার ঈদুল আজহার নামাজের পর আয়োজিত এক জনসভায় জঙ্গি নেতা কাসৌরি পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন এবং পাকিস্তানের দীর্ঘদিনের ওই ইসরায়েল বিরোধী অবস্থান গোপনে বদলানোর যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন। বৃহস্পতিবার লস্কর নেতা সাইফুল্লাহ কাসৌরি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের যে নেতা ইসরায়েলকে স্বীকৃতি দেবে বা সম্পর্ক গড়বে তাকে খুন করা হবে। আসলে লস্করি তৈবার নেতাদের দাবি, পাকিস্তান সরকার পর্দার আড়ালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। এটি তাদের আদর্শ এবং নীতির সম্পূর্ণ বিরোধী। দেখুন, ঐতিহ্যগতভাবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর সঙ্গে লস্করের মতন জঙ্গি সংগঠনের পরোক্ষে যোগসূত্রের অভিযোগ দীর্ঘদিনের। তবে এই হুমকির ফলে পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার অভ্যন্তরীণ ফাটল এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ হারানোর ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। এক সময়ে নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য যে জঙ্গি সংগঠনগুলোকে পাকিস্তান আশ্রয়, প্রশ্রয় এবং শক্তি জুগিয়েছিল, আজ সেই সংগঠনগুলোরই হুমকির মুখে দাঁড়িয়ে ওই ইসলামাবাদ। আসলে লস্কর নেতা পাকিস্তানের সাধারণ মানুষের ধর্মীয় এবং ফিলিস্তিনিপন্থী আবেগকে একেবারে উস্কে দেওয়ার চেষ্টা করেছে, যাকে ওই পাক সরকারের ওপর মনস্তাত্ত্বিক একটা চাপ সৃষ্টি বলেই মনে করা হচ্ছে। ফলে জঙ্গি নেতা কাসৌরির এই বক্তব্য শুধু একটি হুমকি নয়, বরং পাকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর গভীর সংকটের প্রকাশ। অন্যদিকে আবার এই জঙ্গি নেতা কাসৌরি পাকিস্তান এবং সৌদি আরবের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে এমনভাবে উপস্থাপন করেছেন তাতে পাকিস্তানের পারমাণবিক এবং সামরিক শক্তি ওই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করার দিকেই কিন্তু ইঙ্গিত করছে। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় সংকট, কারণ বিশ্লেষকদের মতে জঙ্গি নেতার এই ধরনের বক্তব্য রিয়াদ আর ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। কাসৌরির এই উগ্রপন্থী প্রোপাগান্ডা পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে আরও বিপাকে ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে, কারণ কাসৌরি তার পুরো বক্তব্য জুড়ে জিহাদ এবং শাহাদাতের মতন বা আত্মত্যাগের মহান রূপটাকেই ফুটিয়ে তুলেছে, যার মূল উদ্দেশ্য হলো তরুণ সমাজের মগজ ধোলাই করা এবং তাদের জঙ্গি তৈরি করে আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত করা। পাকিস্তানে জঙ্গি সংগঠনগুলো যে রাষ্ট্রের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে ফেলেছে, এই ঘটনা কিন্তু তারই প্রমাণ দিচ্ছে। কাসৌরির এই মন্তব্য গোটা বিশ্বের দরবারে ফের একবার ওই পাকিস্তানের মুখোশটাই কিন্তু খুলে দিয়েছে।
দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা কাশ্মীর এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তার জন্য বিভিন্ন জঙ্গি সংগঠনকে ব্যবহার করে আসছে। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে, হিংস্র শক্তিকে রাজনৈতিক হাতিয়ার বানালে একসময় সেই শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আজ পাকিস্তানকে কিন্তু সেই বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। তবে এই ঘটনা শুধুমাত্র পাকিস্তানের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্যই কিন্তু উদ্বেগের। কারণ যখন কোনো রাষ্ট্রের ভেতরে উগ্রবাদ এতটা শক্তিশালী হয়ে ওঠে যে তারা সরকারকেই হুমকি দিতে শুরু করে, তখন বোঝা যায় যে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, অকেজো হয়ে পড়ছে পুরো সিস্টেমটাই। তবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসাটা বড় চ্যালেঞ্জ হলেও পাকিস্তানের আদৌ কোনোদিন শিক্ষা হবে বলে কিন্তু মনে হয় না। কারণ পাকিস্তান ভিত্তিক ওই জঙ্গি সংগঠনগুলো কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, লস্করে তৈবা এবং জৈশে মোহাম্মদের মতন ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলো এবার মহিলাদের সক্রিয়ভাবে এই জঙ্গি নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করছে। শুধু লজিস্টিক বা গোপন বার্তা আদান প্রদান নয়, ভবিষ্যতে ফিদায়ে হামলা চালানোর লক্ষ্যেই এই মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে তদন্তকারী সংস্থাগুলো। সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন জায়গায় আয়োজিত একাধিক তথাকথিত ধর্মীয় এবং শিক্ষামূলক অনুষ্ঠানের আড়ালে এই নিয়োগ প্রক্রিয়া চলছে বলেই জানা গেছে। গোয়েন্দা সূত্রে খবর, এই সমস্ত কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে ওই লস্কর এবং জৈশের শীর্ষ কমান্ডারদের স্ত্রী এবং পরিবারের সদস্যরা। ভারতীয় নিরাপত্তা আধিকারিকদের মতে, কাশ্মীরে কড়া নজরদারি এবং জঙ্গি নেটওয়ার্কের উপর লাগাতার চাপের জেরে জঙ্গি সংগঠনগুলো এখন এই নতুন কৌশল নিতে বাধ্য হয়েছে। পাকিস্তানের মতন একটি মৌলবাদী রক্ষণশীল দেশে যেখানে মহিলারা বাড়ির বাইরে বেরোতে ভয় পান, সেখানে ওই মহিলাদের কিভাবে এবং কেন এই জঙ্গি হতে উদ্বুদ্ধ করা হচ্ছে? কেনই বা পাকিস্তানের পূর্বপুরুষ হিন্দু ছিলেন বলে মন্তব্য করছেন খোদ পাকিস্তানের মন্ত্রী। তবে কি সত্যি ভুল ইতিহাস পড়ানো হয়েছে ওই পাকিস্তানে? ট্রাম্পের কোন চালে ফেসে গেছে এখন ওই তাবেদার পাকিস্তান? বলবো সে কথা। পাকিস্তানের মতন একটা মৌলবাদী রক্ষণশীল দেশে যেখানে মহিলারা বাড়ির বাইরে বেরোতে ভয় পায়, সেখানে মহিলাদের জঙ্গি হতে উদ্বুদ্ধ করা হচ্ছে কেন জানেন? কারণ পুরুষ জঙ্গিদের তুলনায় এই মহিলারা সহজেই সন্দেহের তালিকার বাইরে থাকে। শিক্ষক, চিকিৎসক বা সমাজসেবীর পরিচয়ের আড়ালে এই মহিলারা খুব সহজেই চলাফেরা করতে পারেন। তদন্তে উঠে এসেছে 2019 সালের পুলওয়ামা হামলার মূল চক্রী এবং পাকিস্তানি জৈশে মোহাম্মদ কমান্ডার মোহাম্মদ উমর ফারুকের সঙ্গে স্থানীয় কাশ্মীরি তরুণী ইনশা জানের ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক ছিল। জৈশের হয়ে কাজ করত এই ইনশা এবং তার বাবা। এনআইএর জিজ্ঞাসাবাদে ইনশা জানিয়েছে, ফারুক তাকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে পাকিস্তানের বাওয়ালপুরে থাকা তার মা এবং স্ত্রী আফিরা বিবির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। তবে স্বামীর প্রেমিকা ইনশাকে দেখে রেগে যায়নি কিন্তু ফারুকের স্ত্রী। উল্টে আফিরা বিবি জিহাদের জন্য ইনশাকে ওই ফারুকের পাশে থাকার জন্য এবং তাকে সব রকম সাহায্য করার জন্য বলেছিল। জঙ্গিদের সমস্ত প্রয়োজন পূরণ করাই তাদের দায়িত্ব বলে জানিয়েছিল সে। এরপর থেকেই কিন্তু জঙ্গিদের নেটওয়ার্কে মহিলাদের গুরুত্ব বাড়তে শুরু করে। এই ঘটনাটি প্রমাণ করে দেয় যে জৈশে মোহাম্মদের মতন জঙ্গি সংগঠনগুলোর শীর্ষ নেতাদের পরিবারের নারীরাও কতটা গভীরভাবে এই উগ্রবাদে দীক্ষিত। তারা সাধারণ পারিবারিক আবেগ বা সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে অন্যান্য নারীদের জঙ্গি কার্যকলাপে লজিস্টিক এবং মানসিক সহায়তা দিতে কিভাবে উদ্বুদ্ধ করে। গোয়েন্দা তথ্যে আরও জানা যাচ্ছে যে আফিরা বিবি নিজেই জৈশে মোহাম্মদের নারী নেটওয়ার্কের একটি বড় অংশ পরিচালনা করে। আফিরা ভারত এবং পাকিস্তানের শিক্ষিত এবং পেশাদার নারীদের টার্গেট করে তাদের মগজ ধোলাই করে এবং আত্মঘাতী হামলাকারী হিসেবে নিয়োগ করার পেছনে নেপথ্যে ভূমিকা পালন করে। তদন্তকারী কর্তাদের মতে এই ধরনের নারী নেটওয়ার্কের উপর ভিত্তি করেই জৈশে মোহাম্মদ সম্প্রতি জামাত উল মুমিনাত নামে তাদের প্রথম অফিসিয়াল নারী শাখা চালু করেছে, যার নেতৃত্ব দেন ওই জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার, যাদের কথা এর আগে আপনাদেরকে একাধিক এপিসোডে জানিয়েছি।
এর উদ্দেশ্য হলো নারীদের রান্নাঘর বা ঘরোয়া ভূমিকা থেকে বের করে সরাসরি নাশকতা, অস্ত্র এবং বিস্ফোরক বহনের মতন কাজে ব্যবহার করা। গোয়েন্দাদের দাবি, পাকিস্তানের বাওভালপুর, করাচি, মুজাফফরবাদ, কোটলি এবং মানসেরার মতন জায়গায় এখন মহিলাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র চালানো হচ্ছে। ইতিমধ্যেই ৫,০০০-এরও বেশি মহিলা এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। অন্যদিকে আবার লস্করে তৈবা ও তাইবাত, মুসলিম উইমেন লীগ এবং মুসলিম গার্লস লীগের মতন সংগঠনের মাধ্যমে তরুণীদের প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই সমস্ত কর্মসূচিতে ধর্মীয় শিক্ষার নামে ওই মহিলাদের মগজ ধোলাই করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে ধাপে ধাপে উগ্রপন্থার দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। তবে এই জঙ্গিরাই যে একদিন ওই পাকিস্তানের ধ্বংসের কারণ হবে তা ওই লস্করের নেতা কাসুরির মন্তব্য থেকেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এই আবহে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই খাজা আসিফ সরাসরি বলেছেন, পাকিস্তানিদের পূর্বপুরুষরা হিন্দু ছিলেন, কিন্তু পাকিস্তানিরা তাদের প্রকৃত দক্ষিণ এশীয় বা হিন্দু শিকড় অস্বীকার করে এক কাল্পনিক আরব বা ইরানি বংশোদ্ভূত হওয়ার মিথ্যে পরিচয় আঁকড়ে ধরে বেঁচে আছে। এমনকি তরুণ প্রজন্মকে একটি বিশেষ কট্টরপন্থী মানসিকতার মধ্যে বড় করার জন্য পাকিস্তানের পাঠ্যপুস্তকের মাধ্যমে ভুল ইতিহাস পড়ানো হচ্ছে বলেও দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। প্রশ্ন হচ্ছে, খাজা আসিফ যা বলেছেন তা কি সত্যি? দেখুন, ইতিহাস বলছে বর্তমান পাকিস্তানের সিন্ধু এবং পাঞ্জাব অঞ্চলই ছিল প্রাচীন সিন্ধু সভ্যতা এবং বৈদিক সংস্কৃতির মূল কেন্দ্র। ঋগ্বেদ সহ সনাতন ধর্মের প্রাচীনতম গ্রন্থগুলো এই অঞ্চলেই সপ্ত সিন্ধু অঞ্চলে রচিত হয়েছিল। তবে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের আগে এবং পরবর্তীতে সুলতানি এবং মুঘল আমলে মধ্য এশিয়া, পারস্য এবং আরব থেকে কিছু মানুষ এখানে এসেছিলেন। তবে তারা সংখ্যায় ছিলেন খুবই কম। স্থানীয় বিশাল জনগোষ্ঠী মূলত বিভিন্ন সময়ে রাজনৈতিক এবং সামাজিক কিংবা ধর্মীয় কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আধুনিক বিজ্ঞান এবং ডিএনএ গবেষণাতেও দেখা গেছে যে পাকিস্তানি জনগণের জিনগত বৈশিষ্ট্য ওই মধ্যপ্রাচ্য বা আরবের মানুষের চেয়ে ভারতীয় উপমহাদেশের মানুষের সঙ্গেই বেশি মিল রয়েছে। খেয়াল করে দেখুন, ওই পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের অধিকাংশ মানুষের পারিবারিক যে পদবি তা অনেকটাই কিন্তু ওই হিন্দু এবং শিখদের মতোই, যেমন জাট, ভাট, ডোগরা, চৌধুরী, লোধি, খোকর, গুজ্জার ইত্যাদি। এই পদবিগুলি কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে ইসলাম ধর্ম গ্রহণের পরেও তারা তাদের বংশগত মূল বা ঐতিহ্য ত্যাগ করেননি। এদিক থেকে ওই খাজা আসিফ যে দাবি করেছেন, তবে তা সত্য এই প্রশ্ন যেমন উঠছে, তেমন আবার এই সময়ে কেন হঠাৎ পাক প্রতিরক্ষা মন্ত্রী এই মন্তব্য করলেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ খাজা আসিফ আরও বলেছেন, তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক যুদ্ধ বা স্বার্থে পাকিস্তানের সমাজকে ব্যবহার করার জন্যই মানুষের চিন্তা ভাবনা ইচ্ছাকৃতভাবে বদলে দেওয়া হয়েছিল এবং তাদের সামনে একটি কৃত্রিম ইতিহাস তুলে ধরা হয়েছিল। খাজা আসিফের এই মন্তব্য থেকেই কিন্তু তৈরি হয়েছে আরও একটি প্রশ্ন, তবে কি ট্রাম্পের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান ঘিরেই নতুন কূটনৈতিক চাপে পড়েছে পাকিস্তান, আর সেই চাপ থেকেই পরোক্ষে আমেরিকা বিরোধী অবস্থান নিচ্ছে এখন ইসলামাবাদ। ট্রাম্প কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা এবং ইরানকে নিয়ন্ত্রণে রাখতে হলে পাকিস্তান সহ একাধিক মুসলিম দেশকে ওই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে। এ সম্পর্কে আপনাদেরকে আগের একটি এপিসোডে বিস্তারিত জানিয়েছি। সে কারণে পাকিস্তান নতুন করে চীনের সঙ্গে আবার সখ্যতা গড়ে তোলা শুরু করেছে, সে তথ্যও আপনাদেরকে দিয়েছিলাম। এই মুহূর্তে তাই পাকিস্তানের অবস্থা অনেকটা ওই শাঁখের করাতের মতো। পরিস্থিতি যাই হোক না কেন, কোনো না কোনো দিক থেকে ওই পাকিস্তানের ক্ষতি কিন্তু হবেই। আমেরিকার প্রস্তাব মানলে দেশের অভ্যন্তরে ইসলামপন্থী ওই কট্টর গোষ্ঠীগুলোর ক্ষোভ বাড়বে, চীনের কোপে পড়বে, আর ট্রাম্পের কথা না মানলে আন্তর্জাতিক কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। এবার পাকিস্তান বুঝতে পারছে যে ওই তাবেদারি আর জঙ্গিদের আশ্রয় দেওয়ার ফল কতটা মারাত্মক হতে পারে।
এই অবস্থা থেকে পাকিস্তান আদৌ বেরিয়ে আসতে পারে নাকি গৃহযুদ্ধের মুখোমুখি হয়, এখন কিন্তু সেটাই দেখার। আজ এই পর্যন্তই। নমস্কার।